আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ইলিয়াস খান, আলোচনায় ফিরতে চাই, আপনার কাছেই যাব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়টার্সকে এক ইন্টারভিউতে উনি আজকে বলেছেন নির্বাচনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ। আর কি প্রস্তুতি দরকার আমি বুঝতে পারছি না। কেন যেন সবাই কয়েকটি দল যারা কোনোদিন ক্ষমতায় আসার সম্ভাবনা নাই তারা নির্বাচনকে পেছাতে চাচ্ছে। নির্বাচন তো যে সম্ভাব্য ডেট ঘোষণা করেছেন তা তো এখনও 10 মাস বাকি। 10 মাসের মধ্যে কি এগুলো ঠিক করা যাবে না? যাওয়া তো উচিত আমি মনে করি। এই সরকারের সেটি দায়িত্ব। এবং অনেকে বলছেন যে আগে সংস্কার পরে নির্বাচন। এগুলো হচ্ছে নির্বাচন যাতে না হয়, একটা গোলমেলে পরিস্থিতি সৃষ্টি হয়, বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়, সেই চেষ্টা একটি পক্ষ করছে। এগুলো ধোপে টিকবে বলে আমি মনে করি না। এখন আমি যেমন একটু আগে দেখলাম সিএ তিনিও বলেছেন যে সংস্কার হলে আরও 2-3 মাস পেছাতে পারে। বাট সেটি তো ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের মধ্যে ওনার ঘোষিত আগের সময়ের অনুযায়ী। বাট নির্বাচনের জন্য দেশ এখন প্রস্তুত নেই, এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ নির্বাচনের জন্য একটা মানুষের দীর্ঘদিনের ক্ষুধা আছে ভোট দেওয়ার। এই যে তরুণ নেতা যিনি বলেছেন, মানুষ তো আন্দোলন করেছে, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না। আমরা জানি বাংলাদেশের গণতন্ত্রকে বারবার বিপন্ন করা হয়েছে। নির্বাচন তো কোনো নির্বাচনই হয় না, শুধু পার্লামেন্ট নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বডির নির্বাচন, প্রফেশনাল বডির নির্বাচন, কোথাও কোনো নির্বাচন ছিল না। বাংলাদেশের নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছে, সেটি তো আবার ফেরত আনার দরকার। এবং এখন যাদের বয়স ধরুন 38 থেকে 42 বা 43, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। তারা ভোটার হওয়ার পরে আর বাংলাদেশে কোনোদিন নির্বাচন হয়নি। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকেই ভেঙে ফেলেছে। এই যেমন আমি একটু বললাম যে ইভেন ট্রেড বডির, প্রফেশনাল বডির নির্বাচনও নাই। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি আমরা দেখতাম যে এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কি বিশাল উৎসবমুখর নির্বাচন ছিল, প্রতিদ্বন্দ্বিতা কোনো নির্বাচন ছিল। একটি সময় আসলো যে বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো উনি এফবিসিসির সভাপতি, উনি বিজিএমইর সভাপতি, উনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সভাপতি, বিএমের সভাপতি, কোনো নির্বাচন হতো না। সুতরাং এই অবস্থার অবসানের জন্য একটা দ্রুত নির্বাচন দরকার এবং দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য একটি নির্বাচন দরকার বলে আমি মনে করি। সুতরাং এই যারা বলছেন এগুলো ধোপে টিকবে না। বাংলাদেশের মানুষের নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারা যেমন সংস্কারও চায়, নির্বাচনও চায়। কারণ সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া, এটি চলমান প্রক্রিয়া, দীর্ঘ প্রক্রিয়া, এটি চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। বাস্তবতার নিরীক্ষে সব কিছু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে নির্বাচনও হওয়া দরকার। এবং আমি মনে করি যে দেশ চালানোর মূলত রাজনীতিবিদরা, কিন্তু রাজনৈতিক শক্তি দরকার। এই যে আমরা মততন্ত্র দেখছি, কালকে মাইকিং করেছে কোথায় যেন মহিলারা বাজারে যেতে পারবে না, ইসলাম ধর্মে কোথায় এটি আছে আমরা জানি না। সুতরাং এগুলো তো ভালো সিমটম না। নাট্যোৎসব বন্ধ হয়ে যায়, পয়লা বৈশাখের উৎসব বন্ধ হয়ে যায়, মাজার ভাঙা হয়, এগুলো তো বাংলাদেশের কালচার না। এগুলো কারা আমদানি করছে, কারা করতে চাচ্ছে, সে এই যে কালকে দেখলাম কি তৌহিদি জনতা বিভিন্ন জায়গায় নানা তৎপরতা চালাচ্ছে, এগুলো তো সুলক্ষণ না। আমরা দীর্ঘদিন থেকে গণতন্ত্রের বঞ্চিত, আমরা আবারও চাই না যে আবারও ওই গণতন্ত্র বিপন্ন হোক বাংলাদেশে। সুতরাং আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকার বাংলাদেশে ক্ষমায় না ক্ষমা। ইলিয়াস খান, নাহিদ ইসলাম রয়টার্স ইন্টারভিউতে আরও একটি কথা বলেছেন বর্তমান সংবিধানের উপরে জনগণের আস্থা নাই। উনি বললে তো হবে না। উনি কি সব জনগণের মন জানেন? উনি কি গণভোট করেছেন যে বাংলাদেশের মানুষ এই সংবিধান মানে না? এটা কি গণভোট হয়েছে? উনি কীভাবে বলেন যে গণভোট এই আস্থা না? এটি বললে তো হবে না। এটি বলে আমি সংবিধানে কবরস্থ করবো, এগুলো কোনো গণতান্ত্রিক ভাষা না। কিন্তু এগুলো অহরহ বলছে, এগুলো বলার তো কোনো সুযোগ নেই। সংবিধান যদি জনগণ না মানে আপনি গণভোট করুন, গণভোটের ব্যবস্থা করুন, সরকারকে বলুন। কিন্তু আপনি বললে তো হবে না, বা আমি বললে তো হবে না যে বাংলাদেশে সংবিধান উপর আস্থা নাই। সেটা তো ভোটের মাধ্যমে প্রমাণিত হবে যে সংবিধানের উপর আস্থা আছে কিনা। ধন্যবাদ ইলিয়াস খান। আমরা একটু সাইফুর রহমান তপন, আপনার কাছেও একই প্রশ্ন। প্রস্তুত নয় নির্বাচনের জন্য বাংলাদেশ। আরেকটি প্রশ্ন আপনাকে আমি একটু করতে চাই ইলিয়াস খানের কথা ধরেই, যে ইলিয়াস খান বলছেন যে আওয়ামী লীগ পুরো নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে গেল 10 টার্মের ইলেকশনে। কিন্তু আজকে প্রধান উপদেষ্টা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্টারভিউতে উনি বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তাদের সিদ্ধান্ত। প্রথম বিষয়টা হলো আপনি নাহিদ ইসলামের যে
যে বক্তব্যটা বললেন, এটা আসলে হয়ে গেছে কি ডিম আগে না মুরগি আগে, মানে প্রবলেমটা এই জায়গায় চলে গেছে। যারা সচেতন মানুষ, রাজনীতি সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে, সবচেয়ে বড় কথা হলো আমাদের যে সামাজিক বাস্তবতা, আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, এটা সম্পর্কে যাদের সামান্যতম ধারণা আছে, তারা বুঝে যে দেশটাকে কারা কন্ট্রোল করতে পারে বা পারবে। এটা হলো প্রথম কথা। তো ফলে নির্বাচনটা দরকার হলো একটা অর্ডারে যদি আনতে হয়, মানে একটা শৃঙ্খলা যদি দেশের মধ্যে আনতে হয়, নির্বাচনটা দরকার। কারণ কি? কারণ হলো এখানে একটা বেসিক প্রশ্ন আছে। এই যে বর্তমান যে সরকারটা আছে, বেসিক প্রশ্নটা কি? একটা অভ্যুত্থানের সরকার, সত্য সেটা, কিন্তু অভ্যুত্থানের সরকার, তার ম্যান্ডেটটা কি? ম্যান্ডেটটা হলো অভ্যুত্থানের ম্যান্ডেট, একটা সরকার সরানোর ম্যান্ডেট। আপনি দেখেন, মানুষ যারা রাস্তায় নেমেছিল তারা বলছিল তোমাকে আমরা চাই না, তুমি চলে যাও। তো মানুষ কি বলেছে আমরা অমুককে চাই? তখন এটা কিন্তু বলে নাই সেটা। তাহলে অবশ্যই ইন্টারিম মানেই হলো ইন্টারিম। পৃথিবীতে যখন ভোট প্রথা চালু হয়, এই যে যেটাকে বলা হয় ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ বলা হচ্ছে, যেটাকে সার্বজনীন ভোটাধিকার যখন চালু হয়, আপনি দেখবেন এমনকি রুশ বিপ্লবেও যখন 1917 সালের 25শে অক্টোবর, নতুন ক্যালেন্ডারের 7ই নভেম্বর যখন বিপ্লব হয়, তার 1-1.5 মাসের মাথায় তারা ভোট করেছিল। কেন? কারণ একটা রেভলিউশন বা অভ্যুত্থান যখন হয়, সরকার ফেলে দেওয়ার ম্যান্ডেট সেখানে থাকে, সরকার বসানোর ম্যান্ডেট কিন্তু মানুষের কাছ থেকে নেওয়া হয়নি। তখন ভোটের মধ্য দিয়ে একটা ম্যান্ডেট নেওয়া হয় যে আপনি আমাকে চান অথবা চান না। তাহলে সেটা কি আমরা করেছি এখানে? সেটা কিন্তু করিনি। আমরা ঢোল বাজাচ্ছি যে না আমাদের ম্যান্ডেট আছে, আমাদের ম্যান্ডেট আছে। কতদিনের ম্যান্ডেট আছে? কোথায় সেই ম্যান্ডেটটা প্রকাশিত হয়েছে? আমরা যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, আমরা জানি না। তো ফলে আপনার যদি ম্যান্ডেট নিতে হয়, জনগণের সম্মতি যদি আপনি না নিতে পারেন, তাহলে এই বিশৃঙ্খলা থাকবে। সবাই রাজা এখন। তো সবাই যেখানে রাজা, সেখানে কোনো রাজা নাই, এটাই তো বাস্তবতা। ফলে আমরা বাস্তবেই চাচ্ছি একটা সরকার চাচ্ছি, মানে ভোটের যে ক্ষুধা, সেটা তো একটা বেসিক জিনিস। এবং আওয়ামী লীগ সম্পর্কে যে অভিযোগটা, এটা অত্যন্ত একটা ইউনিভার্সাল অভিযোগ, এটার মধ্যে কোনো বিতর্ক নাই। তো ফলে ভোটের ক্ষুধা তো মানুষের মধ্যে প্রবল আছে, কিন্তু দেশের জন্য, অর্থাৎ একটা নির্বাচিত সরকারই পারে, যদি সম্ভব হয় অর্ডারে আনার, তাহলে নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব হবে, আর কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব না। এই দেশের ইতিহাসের মধ্যে এগুলো আছে। সাইফুর রহমান তপন, এই যে আমরা এখন কিছু ধরে দুইটি কথা শুনছি, একটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ। এই সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ, এই সিচুয়েশনে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটার প্রয়োজনীয়তা কতটুকু? এগুলো হলো উইশফুল থিঙ্কিং, এগুলোকে বলা হয় উইশফুল থিঙ্কিং। কারণ হলো প্রথমত এই যে সেকেন্ড রিপাবলিক, এইটা কোনো মানুষই বুঝে না। মধ্যবিত্তকে জিজ্ঞেস করেন, শিক্ষিত মধ্যবিত্ত মানুষও বুঝবে না। কারণ রিপাবলিক, এটা ফ্রান্সে আপনার প্রথম রিপাবলিক, দ্বিতীয় রিপাবলিক, পঞ্চম রিপাবলিক পর্যন্ত হয়েছে। কেন? তখন সেখানে ভোটাধিকার ছিল না, কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে, সেখানে অভ্যুত্থানের পর অভ্যুত্থান হয়েছে। মানুষ ষোড়শ লুইকে উৎখাত করেছে, আবার নতুন করে আবার তার ছেলে, তার নাতি রাজা হয়েছে। সর্বশেষ নেপোলিয়নের কথা আপনি জানেন। এবং আরও বলি আপনাকে, ফ্রান্সকে যে অর্ডারে এনেছিল জেনারেল দা গল, একজন সামরিক মানে সেনাপ্রধান ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তিনি দেশকে এক করেছিলেন, করে এই আজকের যে অর্ডারটা দেখতে পাচ্ছেন সেটা। ফলে অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থানের মধ্যে ফ্রান্স গেছে। আপনি যদি এখন সেই ধারা মেনে বলেন আমাদের এখানেও আরেকটা অভ্যুত্থান করতে হবে, দ্বিতীয় রিপাবলিক করতে হবে, এর চেয়ে বিধ্বংসী কথাবার্তা আর হতে পারে না, এর চেয়ে জনবিরোধী কথাবার্তা আর কিছু হতে পারে না। আর দ্বিতীয় বিষয় হলো, এই যে অভ্যুত্থানের কিন্তু একক কোনো স্টেক হোল্ডার নাই। অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমরা যেটা দেখেছি, সেটা হলো বিএনপি, জাতীয়তাবাদী দল। কারণ তারা প্রকাশ্যে আসেনি, ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি নেতা প্রকাশ্যে আসেনি, এটা ঠিক, কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ছিল বলেই যে আমরা দেখেছি এই যে পুলিশের গুলির মুখেও কারা দাঁড়ায়, গুলির মুখেও যে সাস্টেইন করা, এটা কারা পারে? এটা কিন্তু কমিটেড লোক ছাড়া পারে না। এটা অ্যামোরফাস যে মব,
বা সাধারণ মানুষ তারা পারে না, এটা সম্ভব হয় না। সাধারণ মানুষকে লিড করতে হয় যে কোনো মুভমেন্টে, যে কোনো অভ্যুত্থানে। এটাই মানে সাইফুর রহমান তপন, আপনি ফলে বলতে আমি চাচ্ছেন বলছি আমাদের ছাত্র ভাই বোনরা মানে বড় স্টেক হোল্ডার না, বিএনপি হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, বিএনপি অন্যতম প্রধান স্টেক হোল্ডার। বিএনপির অর্গানাইজ ফোর্স ছিল এখানে, এবং জামাত ইসলামের অর্গানাইজ ফোর্স ছিল, এটা সত্য কথা। সেটা এখন তো বেরোচ্ছে এগুলা। এই দুইটা অর্গানাইজ ফোর্স যদি না থাকতো তাহলে সাস্টেইন করা কঠিন। কারণ আপনি সবসময় আপনি 90-এর গণঅভ্যুত্থান দেখেন, আপনি তার আগে 69-এর গণঅভ্যুত্থান দেখেন। এই দেশ তো গণঅভ্যুত্থান কম দেখেনি, বিপ্লব তো কম দেখেনি। অর্গানাইজ ফোর্স যদি নিউক্লিয়াসে না থাকে, তাদেরকে ঘিরে হলো সাধারণ জনতা থাকে সবসময়। এটা যে কোনো বিপ্লবের সূত্র। তো ফলে এই জায়গায় আমি বলতেছি আপনাকে যে যারা আজকে একমাত্র স্টেক হোল্ডার নিজেদেরকে মনে করছেন, তারা একটা হয় বিভ্রান্তির মধ্যে আছেন, অথবা তাদের নিজস্ব কিছু উইশ লিস্ট আছে, তাদের কিছু ইচ্ছা আছে, কিছু কামনা বাসনা আছে, সেগুলো বাস্তবায়ন করার জন্য তারা এই কথাগুলো ছাড়ছেন, বাজারে ছাড়ছেন। আপনি একজন সাংবাদিক হিসেবে বুঝতে পারেন কি যে কি উইশ লিস্ট, কি কামনা বাসনা আপনি কি গেস করতে পারেন? হ্যাঁ, এটা তো আমার, এটা সবাই গেস করতে পারে। মানে প্রধান উপদেষ্টা যখন বললেন আপনার সেই হিন্দুর সাথে তিনি বললেন যে ওরা তো কনফিডেন্স, ওদের কিন্তু কনফিডেন্স ছিল না। আপনি ওনার সাক্ষাৎকারটা খেয়াল করুন, বলছে আমাদেরকে কি লোকজন সমর্থন করবে? ছাত্র নেতারা বলেছিল তাকে, উনি বলছেন আরে তোমাদেরকেই সমর্থন করবে, তোমরা দল করো। তাহলে দলটা কোত্থেকে এসছে? দলটা কিন্তু ছাত্ররা প্রথম দলটাকে ইনিশিয়েট করেনি। প্রধান উপদেষ্টা আরো একটা কথা বলছে যে ছাত্ররাই ওনাকে নিয়োগ করেছে। ফলে হয়েছে কি এখানে যে এখন এই যে ছাত্র নেতারা, আমি ছাত্ররা বলবো না, ছাত্র নেতারা, কতিপয় ছাত্র নেতা, তারা এখন তাদের শখ হয়েছে এখন যে আমরা ছাত্র নেতা বলতে পারি, যেহেতু একটা পার্টি ফর্ম হয়ে গেছে এখন তো রাজনৈতিক নেতা তারা। ফলে তাদের যে কোনো রাজনৈতিক নেতাই ক্ষমতায় যেতে চায়, তারা জনগণের কল্যাণ করতে চায়, ইত্যাদি ইত্যাদি। তাদের যদি সেই ইচ্ছা থাকে, আমি ওয়েলকাম করব সেটা হলো তারা মাঠে ময়দানে তাদের তথাকথিত দ্বিতীয় রিপাবলিকের পক্ষে জনমত তৈরি করুন, এবং তারা যদি গণপরিষদ নির্বাচন চান, তারা জনমত তৈরি করুন। জনমত তৈরি করে পিপল যদি তাদেরকে সমর্থন দেয়, তখন তারা নাইলে আরেকটা এরকম গণজমায়েত করুন, আরেকটা করুন। কিন্তু আপাতত এই সরকারের ম্যান্ডেট লাগবে, ইলেকটেড বডি লাগবে। ইলেকটেড বডি ছাড়া এই দেশ কোনো শৃঙ্খলায় আসবে না। এই সরকার তো ম্যান্ডেট নিয়ে আসছে, দলমত নির্বিশেষে সবার ঐক্যমতের ভিত্তিতেই তো এই সরকার গণঅভ্যুত্থানের সরকার ফর্ম করেছে। কয় মাসের জন্য সেটা। যাই, সাইফুর রহমান, আমাদের একটা বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। ইলিয়াস খান, বিরতির আগে আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে আমি আরেকটা প্রশ্নে যেতে চাই। নির্বাচন নিয়ে সবাই প্রশ্ন করছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল ছাড়া নির্বাচন খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমার কাছে আপনার প্রশ্ন, নির্বাচন যদি করতেই হয়, আমরা দেখছি যে বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন, লন্ডনে আছেন। কাইন্ড অফ একটা লিডারশিপ ক্রাইসিস আপনি বলতে পারেন। এর মধ্যে জামাতের নিবন্ধন আমরা এখনও দেখছি না ফেরত পেতে, এবং নতুন যেই রাজনৈতিক দলটি হলেন তাদেরও নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবেন বা সেই নিবন্ধন পাবেন, তারপরে নির্বাচন। আসলে নির্বাচনটা কাকে নিয়ে হবে? না, প্রথম যেটি বলেছেন লিডারশিপ ক্রাইসিস, বিএনপিতে কোনো লিডারশিপ ক্রাইসিস নেই। বেগম খালেদা জিয়া তিনি জানেন যে তিনি বিদেশে চিকিৎসা করতে গিয়েছেন, এবং আমরা যতদূর জানি তিনি এই ঈদের পরেই ফিরবেন বলে কথা রয়েছে। কালকে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJNM জাহিদ হোসেন, ওনার ইন্টারভিউ দেখলাম, তিনি ফিরবেন। তারেক সাহেব আর দুটি মামলা আছে শুধু, আজকেও একটি মামলায় রায় হয়েছে, আমরা জানি খালাস পেয়েছেন। আর দুটি মামলা আমার মনে হয় যে খুব বেশি দেরি লাগবে বলে আমি মনে করি না। বাট তিনি যখন নির্বাচন করতে পারবেন না, দেশে কিন্তু থাকতে পারবেন, দেশে আসতে পারবেন। কারণ আপনারা জানেন 17 বছর অত্যাচার নানাভাবে চালানো হয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া তিনি এখন সুস্থ, অনেকটা সুস্থ। আমরা দীর্ঘদিন পর তার বক্তব্য শুনেছি সেদিন নির্বাহী কমিটির মিটিং, বর্ধিত সভা, সেখানে কিন্তু তাকে খুব, এবং তিনি ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, যেটি সবাই বলেছেন, তারা যারা সমালোচনা করে তারাও বলেছেন। হ্যাঁ, যেমন
একটি যে দলটি পালিয়ে গেছে, যে দল, তাদের কাজই ছিল সকালবেলা উঠে জিয়া পরিবারকে গালি দিয়ে দিন শুরু করে এবং রাতে জিয়া পরিবারকে গালি দিয়ে দিন শেষ করা। কিন্তু বেগম খালেদা জিয়া একটি কথা বলেননি কিন্তু শেখ হাসিনা, তিনি যে দুর্বৃত্তপনা চালিয়েছেন 15.5 বছর। সুতরাং তার পার্সোনালিটি অন্যরকম, তিনি বাংলাদেশের অনন্য নেত্রী সবাই বলেন। তো তিনি দেশে আসবেন আশা করি, এবং তিনি যে কথাটা আপনি বলেছেন কেন্দ্র করে এটি লিডারশিপ, বিএনপিতে কোনো লিডারশিপ ক্রাইসিস নেই। আপনি দেখবেন যে একটা সিনিয়র গ্রুপ আছে, অনেক নেতা আমরা চিনি, মধ্যবর্তী একটা গ্রুপ আছে। কারণ আমাদের জেনারেশনে যারা ছিলেন, যেমন ধরুন আমাদের একটু সিনিয়র ডাক্তার বিপি ছিলেন, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খান, এই যে গ্রুপটা, এরা কিন্তু এখন বিএনপিতে সবাই খুব সক্রিয়, এই যে মানুষ। এরপরে অন্যান্য নেতৃত্ব আছে। আর দ্বিতীয় যেটা জামাতের কথা বলেছেন, জামাত তো নিবন্ধন পাবে। আমরা জানি যে 15.5 বছর আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করেছে জামাতকে দাবিয়ে রাখার, তারা সফল হয়েছে অনেক ক্ষেত্রে, বা শেষ পর্যন্ত তারা ব্যান্ডও করেছিল পতনের 2 দিন বা 1 দিন আগে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। সুতরাং সারা দেশব্যাপী যে কাঠামো আছে, দল নিবন্ধিত যে শর্তগুলো আছে, সেটি কিন্তু তাদের আছে, হয়তো তারা পেয়ে যাবে খুব দ্রুত আশা করি। আর নতুন যে দলটির কথা বলেছেন, আমি জানি না তাদেরকে একটা পার্ট কেন করেছিলাম, তারা এখনও বাংলাদেশের রাজনীতিতে কোনো পার্ট না। আসলে তারা নতুন দল করেছেন, সারা দেশে অফিস করবেন, কটি 40 না কটি জেলায় অফিস, সেটি তারা করবেন। তারপরে আর তাদের অসুবিধা হবে না, কারণ অলরেডি আমি দেখেছি সরকারি কর্মকর্তা তাদের গাড়ি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বা বলেছেন পরিবহন মালিকদের। সুতরাং এক্ষেত্রে হয়তো, এবং লিখিত দিয়েছেন নিশ্চয়ই আমরা দেখেছি। সুতরাং তাদের নিবন্ধন পেতে খুব বেশি দেরি হবে বলে আমি মনে করি। সুতরাং এগুলো বলা, নানা সংকট দেখানো হচ্ছে, যেমন একটু আগে নানা সংকট দেখানো হচ্ছে, সেকেন্ড রিপাবলিক করবে, গণপরিষদ করবে, নানা কিছু স্বপ্ন, এগুলো সব কিছু হচ্ছে নির্বাচনকে পিছানোর একটি প্ল্যান, বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন করার একটি প্ল্যান। দীর্ঘদিন ধরে একটু একটু আগে যে বলেছেন যে একটি পক্ষই শুধু ক্রেডিট নিতে চান যে তারা গণ অভ্যুত্থান করে, সেটি তো আসলে না। 15.5 বছর বিএনপি নির্যাতিত হয়েছে, জামাতের লোকজন নির্যাতিত হয়েছে, এবং যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, ছোট হোক বড় হোক, সবাইকে কিন্তু নানাভাবে নির্যাতন করা হয়েছে। সুতরাং প্লট যেটি তৈরি করা, সেটি কিন্তু বিএনপির নেতৃত্বে দেশের গণতান্ত্রিক দলগুলো করেছিল। শেষ পর্যন্ত ছাত্ররা এগিয়ে এসছে এবং একটি গণ অভ্যুত্থান হয়েছে, আমরা জানি। কিন্তু এখন নানা কিছু, অনেক টার্ম ভাইজি খুব যথার্থই বলেছেন যে এই সেকেন্ড রিপাবলিক অনেক লোক বুঝবে না, বাংলাদেশে 90% লোক বুঝবে না সেকেন্ড রিপাবলিক কি। সুতরাং এগুলো না বলে, এগুলো না করে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন হয়, প্রকৃত নির্বাচন, হাসিনার মতো নির্বাচন না, রাতের নির্বাচন না, এটি বিনা ভোটের নির্বাচন, এটি দামি নির্বাচন না, এটি প্রকৃত নির্বাচন, যে আমি যাকে পছন্দ করি তাকে আমি ভোট দিয়ে নির্বাচিত করব। এবং সেটি করলেই, সেই সুষ্ঠু নির্বাচন হলেই বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সেটি আবার সচল হবে, আমরা আশা করতে চাই। এবং কোনো রাজনৈতিক সংকট আর বাংলাদেশে সৃষ্টি হবে না। ইলিয়াস খান, এই যে নতুন যে এই রাজনৈতিক দলটি হয়েছে এনপিসি বা জাতীয় নাগরিক পার্টি, অনেক তরুণ নেতারাই বলেন যে আমরা আসলে এই যে শেখ হাসিনাকে উৎখাত করলাম এবং শেখ হাসিনার বিচারের জন্য আমরা যতটুকু বলিষ্ঠ ভূমিকা পালন করছি, এইটার কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এরকম শক্ত প্রতিশ্রুতি আমরা পাচ্ছিলাম। আমি যেটা ভাবি সেটি সত্য বা সেটি একদম চিরন্তন, এটি তো একটা স্বৈরাচারী অ্যাটিটিউড। আমি শেখ হাসিনাকে ঘৃণা করি, অন্যরা বোধহয় করে না। বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ঘরে ঘুমোতে পারে না, চরে ঘুমিয়েছে, কি বলে যে নৌকায় ঘুমিয়েছে, খালে নদীতে। এই যে বিএনপির একজন নেতা হাবিবুল খান সোহেল, 452টি মামলা তার বিরুদ্ধে, প্রত্যেকজন নেতার বিরুদ্ধে, বড় বড় নেতারা ছিলেন, অনেক শয়ের নিচে কারণ আমি মামলা নেই। এগুলো তো এখন আমি যদি ভাবি আমি শেখ হাসিনা ঘেরে ঘেরে অন্য কেউ করে না, আমি এলে বিচার করব, অন্য কেউ এলে করবে না, এগুলো আমি ভাবতে পারি, কিন্তু আমার ভাবাটাই যে সঠিক তা তো না। আমি যদি ভাবি আমার ভাবাটাই সঠিক, এটি তো স্বৈরাচারী অ্যাটিটিউড। সুতরাং ওই বিচারের কথা বলে, আওয়ামী লীগ ক্ষমতা এসে জামাতের বিচার করতে চেয়েছে এবং অনেকে ফাঁসিও দিয়েছে, কিন্তু এই দীর্ঘ সময় কিন্তু সব শেষ করতে পেরেছে। বাংলাদেশের বিচারিক দীর্ঘসূত্রিতে আমরা জানি, বললেই কিন্তু শেষ হয়ে যায় না। এখনো শেখ হাসিনা কবে বিচার হবে, তারপর নির্বাচন হবে, এই তো 10 বছর লাগবে আমার মনে হয়। তো 10 বছর অনেকে চায় যে আমরা একটু শক্তি সঞ্চয় করি, অনেক দল চায়, শুনতেছি যে তারা একটু শক্তি সঞ্চয় করে তারপর নির্বাচন করতে। আর যাদের শক্তি এখন আছে তারা কি তাহলে নির্বাচন চাইবে না? আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে যাই, যেটা ইলিয়াস খান বলছিলেন যে অনেক দল চায় যে একটু শক্তি সঞ্চয় করুক, এই জন্য এই সময়ের কালক্ষেপণ হচ্ছে। আপনি কি তাই মনে করেন কিনা? এটা তো প্রকাশ্য, এটা মানে এটা বোঝাই যায়, এটার ব্যাখ্যা করার কোনো
প্রয়োজন নেই, কারণ বিচারের শর্তটা যখন দেয়া হয়, আমি আজকে পত্রিকায় গতকালকে আমির খসরু মাহমুদ চৌধুরী একটা কথা বলেছেন যে এটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে কথাটা। উনি বলেছেন যে বিচার তো করবে আদালত, এবং আদালত কিন্তু যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে ইন্ডিপেন্ডেন্ট, সরকারের সাথে তার কোনো সম্পর্ক নাই, সরকার শুধু কোঅপারেট করে, আসামি ধরার কাজটা সরকার করে, সরকার তো ওখানে সলভ জব করে না, সরকার ওখানে রায়ও দেয় না সেটা। ফলে আদালতের যে প্রক্রিয়া, আমি যদি বলি যে বিচার এক্ষুনি করতে হবে, তাহলে কিন্তু এটা আদালতের উপর আপনি হস্তক্ষেপ করছেন, অথবা আদালতের উপর আপনার নো কনফিডেন্স নাই। ফলে এটাই সত্য যে নির্বাচনের সাথে বিচারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি বড়জোর যেটা করতে পারেন, এই যে প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কারের বিষয়ে তিনি জুলাই চার্টার তৈরি করবেন, রাজনৈতিক দলগুলোর যতটুকু সম্মতি আছে সেটাকে কেন তৈরি করবেন, কারণ ইলেকশনটা যদি ডিসেম্বরের মধ্যে হয় তাহলে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যাতে এই কমিটমেন্টের মধ্যে থাকে। খুব ভালো কথা। তাহলে অন্তর্বর্তী সরকার কিছুটা ইমপ্লিমেন্ট করে যাবে, বাকিটা রাজনৈতিক সরকার এসে করবেন, সেটা আমার বক্তব্য হলো এখানে ফাঁকি ঝুঁকির কোনো ব্যাপার নাই। ইলেকশন উনি বলেছেন, উনি কয়েকদিন ধরে বলেছেন ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে, আবার গতকালকে আমি দেখলাম বলে যে মার্চ পর্যন্ত যেতে পারে, সেটা রাজনৈতিক দলগুলো তাদের সাথে বুঝবে। কিন্তু আমার বক্তব্য হলো যে বিচারের বিষয়টাও কিন্তু কমিটমেন্টের ব্যাপার। বিএনপি তো বলেছে, বিএনপি কেন বিচার করবে না? ধরুন বিএনপির সাথে আওয়ামী লীগের কি এমন প্রীতি আছে সেটা, তো ফলে বিএনপি বিচার করবে না। ছাত্ররা মানে তরুণ নেতারা যেটা বলছেন যে শক্ত প্রতিশ্রুতি, আচ্ছা এই শক্ত প্রতিশ্রুতি আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিএনপির মতো দল, প্রতিশ্রুতি শক্তর ব্যাপার নাই, নরম ব্যাপার নাই। আমি যখন বলছি আমি ইহা করিব, আপনি এটাকে স্ট্রেংথেন করার জন্য, শক্তিশালী করার জন্য আপনি কি শব্দ যুক্ত করবেন এখানে? এটাই তো যথেষ্ট। সেটা কমিটমেন্ট তো কমিটমেন্টই সেটা। এখন প্রশ্নটা হলো আপনি সেটাতে হয়তো বিশ্বাস করেন অথবা বিশ্বাস করেন না। এখন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে তো আপনি রাজনৈতিক যে ইকোসিস্টেম, এই যে আমাদের যে রাজনৈতিক সিস্টেমটা আছে, আপনি এই সিস্টেমের মধ্যে নাই, আপনি হয়তো ভিন্ন কিছু করতে চান। তো আমি তো বললাম আপনাকে, আপনি ভিন্ন কিছু করতে চাইলে আপনি আগে জনমত তৈরি করুন, মানুষের দ্বারে দ্বারে যান, গ্রামে গ্রামে যান, গিয়ে মানুষের মধ্যে জনমত তৈরি করুন, তাহলে তখন আপনি বিকল্প রাজনৈতিক সিস্টেম চালু করুন। কিন্তু এক্সিস্টিং যে রাজনৈতিক সিস্টেম আছে, ইকোসিস্টেম যেটা আছে, এখানে যারা এটার মেম্বার যারা, আপনি তাদেরকে ডিফাই করতে পারেন না, তাদেরকে ইগনোর করতে পারেন না, তাদেরকে আপনি এভাবে মানে কথার তুড়ি মেরে আপনি উড়িয়ে দিতে পারেন না। এটা খুবই ক্ষতিকর জিনিস একটা রাষ্ট্রের জন্য, একটা সমাজের জন্য, সমাজের সংহতির জন্য খুব ক্ষতিকর জিনিস। সেই জন্য আমি যেটা বলবো সেটা হলো যে ইলেকশনটা হলো ম্যান্ডেট নেয়া, এটা একটু মনে রাখতেই হয়। আপনি যে বললেন যে ওরা তো বলেছে ম্যান্ডেট, কয় মাসের জন্য ম্যান্ডেট দিয়েছে? শাহাবুদ্দিন সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান হয়েছিলেন, তো তাকে কয় মাসের জন্য, 90 দিনের জন্য তাকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল। তিনিও তো গণঅভ্যুত্থানের সরকার। আমাদের একটা বিরতি সময় আছে, বিরতি থেকে ফিরে এসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন ইলিয়াস খান এবং সাইফুর রহমান তপন। সাইফুর রহমান তপন, আমরা বিরতির আগে ইলেকশন ম্যান্ডেট নিয়ে আলাপ করছিলাম। আমরা একটু কথা বলতে চাই, নাহিদ ইসলাম রয়টার্সের ইন্টারভিউতে আরও একটি কথা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নয়ন হয়নি। সেই জায়গায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ইন্টারভিউ সময় যখন সাংবাদিক প্রশ্ন করা হয়েছে যে সিচুয়েশন কেন বেটার হচ্ছে না, উনি বলছেন যে বেটার একটি আপেক্ষিক শব্দ। আপনি যদি দেখেন গত বছরের এই সময় যে সিচুয়েশন ছিল তার চেয়ে ভালো। সেটাই হলো প্রশ্ন, যে আগে হলো ওনাদেরকে ঠিক করতে হবে, ওনারা মানে কোন কথাটাকে বলবেন, কোন কথাটাকে সামনে আনবেন। সেটা যখন যেটা সুবিধা হবে সেই কথাটাই তো ওনারা ডেলিভারি দেবেন। এইভাবে যদি চলে তাহলে জাতির কতটুকু ক্ষতি হবে, ওনাদের ক্ষতি হবে তার চেয়ে বেশি। ওনাদের ক্রেডিবিলিটি নষ্ট হবে, বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। মানুষ যে ওনাদের উপর আস্থা রাখতে চায়, যেমন ধরেন বিশেষ করে এই যে নতুন দল সম্পর্কে ধরুন আমাদের সমকালে প্রচুর লেখা আসছে এবং নানাজন তাদেরকে নানা পরামর্শ দিয়ে লিখছে, আশাবাদ ব্যক্ত করছে, কেউ ক্রিটিকও করছে, সমালোচনাও করছে। তাহলে এত যে আশাবাদ ব্যক্ত করছে আমাদের মধ্যবিত্তের একটা অংশ, তাহলে সেটা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি বলছি, প্রধান উপদেষ্টা বলছেন, যিনি তাদের পরোক্ষ পৃষ্ঠপোষক, পরোক্ষ কথাটা বলছি, তিনি বলছেন তার উৎসাহেই কিন্তু দলটা তৈরি হয়েছে, ফলে তিনি পরোক্ষ পৃষ্ঠপোষক। তাহলে তিনি বলছেন সব ঠিক আছে। প্রেস সচিব কিছুদিন আগে বললেন
যে গত বছরের চেয়ে বরং কমেছে, অপরাধের হার নাকি কমেছে। আর এখন যদি নাহিদ সাহেব বলেন যে না সব কিছু ঠিকঠাক নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি ঘটে নাই, সেই কারণে ইলেকশন হতে পারবে না, তবে বুঝুন মারাত্মক কথা কিন্তু এটা। ফলে জনজীবনে স্বস্তি কোত্থেকে আসবে সেটা। তো আমার কথা থাকবে যে প্রথমত একটা বক্তব্য তাদেরকে দিতে হবে সেটা, তারপরে মানুষ বিচার করতে পারবে কথাটা সত্য অথবা অসত্য। আর দ্বিতীয় কথা হলো যে এই যে কথাটা তিনি বলছেন, আমি বুঝতে পারি যে যেহেতু তাদের সময় দরকার দলটাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যেহেতু তাদের সময় দরকার, ফলে সময়ের জন্য যত ধরনের অজুহাত আছে সব ধরনের অজুহাত তারা টেবিলে রাখতে চান। সেটা তারই একটা অংশ হলো এই যে আইনশৃঙ্খলার দোহাই দেয়া। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনো ইলেকশনই আইনশৃঙ্খলা বাহিনী ফেয়ার করতে পারে না যদি না রাজনৈতিক দল এবং ভোটাররা যদি তার সাথে একাত্ম না হয়। আপনি আমাদের ইলেকশনগুলো খেয়াল করে দেখুন, 1991 সালে যে ইলেকশন হয়েছিল এবং আমার দৃষ্টিতে সবচেয়ে ফেয়ার ইলেকশন ছিল সেটা, কারণ অত্যন্ত ফেয়ার ইলেকশন হয়েছিল। সবাই অনেকে আশা করেছিল আওয়ামী লীগ জিতবে, কিন্তু জিতে গেছে কিন্তু খালেদা জিয়া। ওখানে বিএনপি একটা মোস্ট পপুলার পার্টি হিসেবে তারা এপিয়ার করেছিল, অত্যন্ত ফেয়ার ইলেকশন হয়েছিল। আমি তখন ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জে। তখন তো ভোট রিগিং নিয়ে কোয়েশ্চেন উঠেছিল। নো, এটা আপনি খেয়াল করবেন, বিরোধী দল থেকে বলেছিল সূক্ষ্ম কারচুপির কথা বলেছিল, খেয়াল করেন। ফলে সূক্ষ্ম কারচুপি মানে যেটা কোনো ধরা যায় না, ছোঁয়া যায় না সেটা। তো আমি বলছি যে আমি যেই এলাকায় ছিলাম তখন, মানে ভোটের ইয়াতে আমি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কতজন ছিল। একটা সেন্টারে 5 জন আনসার থাকে, পুলিশ থাকে 2 জন। তো তারা কি এখানে ভোটারদের ইয়ে করতে পারে? ভোটাররা ছিল একাত্ম, ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব ছিল। পলিটিক্যাল পার্টিগুলো ছিল তাদের নিজেদের মধ্যে একটা ছিল যে ভোটটাকে মানে অন্তত নষ্ট করা যাবে না। তো ফলে আজকে যখন ভোট হবে, আমি বলছি এটা, আজকে যখন ভোট হবে এই ভোটটা কিন্তু আর্মি সুষ্ঠু করবে না, এই ভোটটা কিন্তু পুলিশ সুষ্ঠু করবে না। পুলিশ আর্মি দরকার, সন্দেহ নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো যখন কমিটেড হবে যে আমরা একটা সুষ্ঠু ভোট চাই এবং ভোটারদের মধ্যে যখন উৎসাহ থাকবে যে ভোট দানের জন্য, তখন সমস্ত রকমের দুষ্ট লোক, ওই যে 2001 সালে সিইসি সাইদ সাহেব বলেছিলেন না, দুষ্ট লোক সব পালিয়ে গেছে, এই দুষ্ট লোকরা কিন্তু ভিড়তে পারে না। সেটা এটা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য না, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য না, এটা হলো জনগণের পার্টিসিপেশনের জন্য এই ঘটনাটা ঘটে। তাহলে তারাও যদি, নাহিদ সাহেবরাও যদি জনগণকে উৎসাহ দেন, তাহলে এখানে আমি মনে করি না কোনো ফাঁক থাকবে, কোনো ছিদ্র থাকবে, যেই ছিদ্র দিয়ে শয়তান ঢুকতে পারবে। ফলে এই সমস্ত অজুহাত ভুলে গিয়ে দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য, একটা রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে অধীনে আনার জন্য এটা হতে পারে। নাহিদ সাহেবরাও যদি ভোটে পাশ করেন আমরা তো তাকেই মেনে নেব সেটা, কিন্তু ভোটের মধ্য দিয়ে নির্বাচিত একটা সরকার আমরা চাই, ইমিডিয়েটলি চাই, জরুরি ভিত্তিতে চাই, যাতে করে মানুষ ওন করতে পারে গভর্নমেন্টটাকে, যে এই গভর্নমেন্টটা আমার। আপনি খেয়াল করে দেখুন এখন কিন্তু বিষয়টা সেরকমভাবে হচ্ছে না, মানুষ কিন্তু কেটে পড়ছে, মানুষ কিন্তু নানাভাবে আফসোস করছে। এখন আমি ফেসবুকে দেখি মানুষকে বলে যে আমরা কি এই সরকার চেয়েছিলাম, আমরা কি এই ধরনের চেয়েছিলাম। এই যে মবের নামে যা হচ্ছে এখানে, মানুষকে, নারীদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, মেলা করতে দিচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে, ইভেন এই যে ছাত্র নেতারা এই যে এই দল সমন্বয়কটা তারা কনসার্টের আয়োজন করেছিল, সেই কনসার্ট পর্যন্ত তারা করতে পারে নাই এই মবের আশঙ্কায়। তো এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য আমরা মনে করি ইলেকশনটা জরুরি ভিত্তিতে। সাইফুর রহমান তপন, আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে ফেয়ার ইলেকশন করার জন্য সেই মানে তারা এককভাবে পারে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ম্যানিপুলেট করতে হতো দেখেছি বিগত রাজনৈতিক সরকারের ডিরেকশন ফলো করতে গিয়ে। তো তার ফলো একটা প্রশ্ন থাকে, কিন্তু আপনি দ্রুত নির্বাচনের কথা বলছেন, আজকে প্রধান উপদেষ্টা বিবিসির সাথে ইন্টারভিউতে আরও একটি কথা বলছে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার খুব দরকার। সংস্কার দরকার হতে পারে, ইলেকশন রুলের মধ্যে দরকার হতে পারে, রুলের মধ্যে, অথবা ইলেকশনের যে কোড অফ কন্ডাক্ট, যদি ওখানে কোনো ফাঁক থাকে, আমি জানি না কি ফাঁক আছে সেখানে, আরপিইউ যেটাকে বলা হচ্ছে, সেটার মধ্যে যদি কোনো ফাঁক থাকে তাহলে ফাঁকটা এটা একদিনের ব্যাপার, এটার জন্য 7 মাস লাগে না। ঘটনাচক্রে বলি, এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, গত সরকারের বিরুদ্ধে সমালোচনার অন্যতম প্রধান জায়গা ছিল এই তথাকথিত ডিজিটাল সিকিউরিটি, পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। 7 মাসেও তারা এটা বাতিল করতে পারেনি।
এটা কিসের লক্ষণ? আপনারা কি সংস্কার করবেন? এই আইনটা আপনারা বাতিল করতে পারেন না, আপনারা বলছেন সংস্কার করবেন। ফলে এই যে রাজনৈতিক দলগুলো, এখানে বেশিরভাগ রাজনৈতিক দল আমি দেখতে পাচ্ছি, তারা বলছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় যতটুকু সংস্কার দরকার সেটা করে আপনারা দ্রুত নির্বাচন দিন, এবং এই যে সামনের যে 10 মাস আছে বা 9 মাস আছে এটা যথেষ্ট। এই আমরা কাজটা একটু করা ইলিয়াস খানের কাছে শুনছি। ইলিয়াস খান, আমাদের তো সময় বেশি নাই, আপনি একটু বলবেন একই প্রশ্ন যেটা আমরা সাইফুর রহমান তপনকে করেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, বেটার একটি আপেক্ষিক শব্দ এবং তিনি সুস্থ আপেক্ষিক নির্বাচনের শব্দ জন্য সংস্কার খুব প্রয়োজন। আপেক্ষিক শব্দে ব্যবহার করছেন, বা আমি আর দেখি এই যে আপনাদের অফিস থেকে মনে হয় 1-1.5 কিলোমিটার হবে, একটি বাড়ির দিকে হঠাৎ একটি দল আক্রমণ করলো, এই বাড়িতে টাকা আছে, এই বাড়িতে অস্ত্র আছে। এটি একটা টেস্ট কিছু হতে পারে যে আমি একটি বাড়ি দখল করে দেখলাম যে পাবলিকের কী রিয়াকশন হয়, এরপর তো ঘরে ঘরে ডাকাতি বাড়িঘর দখল করা শুরু করবে। এটির তো কোনো সভ্য, কোনো গণতান্ত্রিক যেসব আইন শৃঙ্খলা আছে ন্যূনতম বলছি সেখানে হতে পারে না, কিন্তু এটি তো হচ্ছে। এই বাইকটাকে বলছেন নারীদের উপর কে সিগারেট খায় না খায়, এগুলো মব জাস্টিস করে, এগুলো শুভ লক্ষণ না, অনেকগুলো অশুভ লক্ষণ আছে। আমি অনেক ঘটনা না, একটি ঘটনা কিনে ইন্ডিকেটার বোঝা যায় যে রাষ্ট্রের চরিত্র কোন দিকে যাচ্ছে। আপনি ফেসবুকে দেখবেন এখন যে এই যে ইয়াং জেনারেশন কি চর্চা করছে, আপনি এগুলো ফলো করে, আমি স্টুডিওতে বললাম না। সুতরাং এগুলো সমাধান হওয়া উচিত, এবং সমাধানের রাস্তা কিন্তু একটি, রাজনৈতিক সরকার আসতে হবে। আমি দুটি বিষয় বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যখন ক্ষমতা নেন, বা 20 সেকেন্ডে শেষ করতে হবে, আমাদের হাতে সময় নেই। তিনি যখন ক্ষমতা আসেন তিনি দুটি কাজ করেছিলেন। মুজিবীয় দুঃশাসনে যে দেশ একদম বিপর্যস্ত ছিল সেটি ঠিক করেছিলেন, দ্রব্যমূল্য অর্ধেক করেছিলেন, একদম অর্ধেক হয়ে গিয়েছিল সব দ্রব্য। মানে এই সরকার আমি ধন্যবাদ দিতে পারছি না, এই দুটির ক্ষেত্রেই তারা খুব ভালো করেছে। ধন্যবাদ সাইফুর রহমান তপন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণের, ডিবিসির সঙ্গেই থাকুন।